হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে। সবাইকে স্বাগত। তো আমি চলে এসেছি ক্লাস 8-এর তোমাদের পাঠ্য, যেটা রবীন্দ্রনাথ রচিত সুভা গল্পটি। সেই গল্পটির পার্ট 1 আমি পড়িয়েছিলাম, এবার পার্ট 2 পড়াবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, মনোযোগ দিয়ে শোনো। তোমরা স্ক্রিপ্ট করে দেখো না, হ্যাঁ, বাদ দিয়ে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আমি গল্পের মতো করেই বোঝাচ্ছি তোমাদের, তোমরা দেখো। তো শুরু করছি। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটা বন্ধু ছিল, যে তখন আমরা পাটনে দেখেছি সুভার বন্ধু ছিল সর্বশী পাঙ্গলি 2টি গরু গাভী, কিন্তু আর তার বন্ধু কেউ ছিল না। তারপরে দেখেছি একটা বিড়াল শাবকও ছিল। আর এখানে আমরা কি দেখছি, উন্নত জীব মানে মানুষের মধ্যে সুভার কে বন্ধু ছিল সেটা দেখতে পাবো। সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। সে ছেলেটি কে, কার সঙ্গে বন্ধুত্ব, সেটা এবার দেখো। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পরে তার বাবা মা সে আশা ত্যাগ করেছে। গোসাইদের ছোট ছেলেটার নাম প্রতাপ, খুবই অকর্মণ্য, কোনো কাজকর্ম করে না, শুধু সংসারের উন্নতি করার জন্য কিছু কাজকর্ম করতে হয়, সেটাও তার বাবা মা ত্যাগ করেছে। এই লোকের একটা সুবিধা হলো, অকর্মণ্য লোকদের একটা সুবিধা, যে পাড়ার লোকরা আত্মীয়তা বেশি করতে চায়। তাদের নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র বেশি হয়। এরা মানে বাড়ির কাজকর্ম ছেড়ে এরা পাড়ার লোকদের বেশি কাজ করে, যে বলে না ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এইটা প্রতাপ হয়েছে তাই। তাহলে কাজকর্ম আমোদ প্রমোদে অবসরে লোক কম যদি পড়ে পাড়ার লোকদের, তখন তারা প্রতাপকে তাড়াতাড়ি হাতের কাছে পায়। প্রতাপের কি প্রধান শখ কী ছিল বলো তো? ছিপ ফেলিয়া মাছ ধরা। তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, কে কে ছিপ দিয়ে মাছ ধরতে ভালোবাসো? ছোটোবেলায় কিন্তু আমি খুব মাছ ধরতে পারতাম ছিপ দিয়ে, জানো তো। তো যাক সব কথা, তা ছিপ দিয়ে মাছ ধরা তাকে খুব ভালো লাগতো, এটাতে অনেক সময়ও কাটানো যায়। আর সুভার সঙ্গে তার এখানেই সাক্ষাৎ হতো, মানে দেখা হতো। যে কোনো কর্মেই নিযুক্ত থাক না কেন, প্রতাপের একজন সঙ্গী হলে ভালো হতো। তাহলে মাছ ধরার জন্য প্রতাপ যে এইখানে আসতো, তাহলে সুভাও তার পাশে থাকতো। তাহলে এই যে তখন একজন কথা বলার দরকার কারোর সঙ্গে, সেটাকে তাহলে মাছ ধরার সময় কিন্তু বাক্যহীন কেউ হলে প্রতাপের ভালো হতো। তাহলে মাছ ধরার সময় কেউ যদি কথা বলতে পারে, বক করে, তাহলে মাছের দিকে মনোযোগ দিতে পারবে না সে। তার জন্য সুভাই তার পক্ষে যথেষ্ট ছিল, যে সুভা কথা বলতে পারবে না, এইটুকুই পারবে, তার কাছে থাকবে বসে। তার জন্য সকলে যখন সুভাকে সুভা বলতো, আর প্রতাপ কি বলতো, তাকে আদর করে ডাকতো সু বলে। সুভা তেঁতুলতলা বসে থাকতো, প্রতাপ দূরে মাটিতে ছিপ ফেলে বসে থাকতো, আর ছিপের দিকে তাকিয়ে থাকতো। প্রতাপ এই যে মাছ ধরতো, তখন কিন্তু তার একটা করে পান বরাদ্দ ছিল। সেটা কি করতো সুভা, সেই পান সেজে আনতো। অনেকক্ষণ বসে থেকে চাইতো প্রতাপ যদি তাকে কোনো ফরমাস করে, সাহায্য করে, সে একটা কাজ করে দিতে পারবে। এটা ছিল তার আকাঙ্ক্ষা, যে প্রতাপ যেন তাকে কিছু কাজের জন্য বলে। হ্যাঁ, তো কোনো কাজ যদি আমি করে দিতে পারি তাহলে আমাকে ভালো লাগবে। আর আমরা কি বলি বলো তো, কোনো একটা কাজ, কোন মিরাক্কেল যেন হয়, এই কাজটা যেন আমাদের সাকসেস হয়ে যায়, পরীক্ষাতে ভালো যেন খাতাটা দেখা হয়, এই প্রশ্নটা আমি ভালো করে করিনি, ম্যাম যেন আমাকে নাম্বার দিয়ে দেয়, এই যে আমরা বিধাতার কাছে বলি। তাহলে তখন সুভা কিন্তু এটা বলে বিধাতার কাছে, যে আমাকে যেন একটা কিছু আশ্চর্য তুমি কাণ্ড করে দাও ভগবান, যেন আমার কাজটা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে বলে, তাই তো আমাদের সুভির যে এত ক্ষমতা, তা তো জানতাম না, এত ভালো কাজ করতে পারে সুভি, এটা তো জানতাম না, এটা যেন প্রতাপ বলতে পারে, এটাই মনে মনে চাইতো সুভা।
প্রতাপ বলছে যে যদি মনে করো শুভা জলকুমারী হতো তাহলে জল থেকে উঠে একটা আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথার মণি ঘাটে রেখে দিত। সেই সময় কোনো আমরা এই রাজপুত্রের গল্পটা জানি না, পাতালপুরী রাজকন্যা, সে রূপকথার গল্প, সেটাই প্রতাপ এবার তাই ভাবছে সেখানে যদি ঘাটে একটা মানিক নিয়ে আমি যদি পুকুরে ডুব মারতাম তাহলে পাতালে গিয়ে আমি কি দেখতে পেতাম? রূপার অট্টালিকায় সোলার পালঙ্কে কে বসে আছে? আরে এ তো আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বউ বা মেয়ে সু, তাহলে তো এখানে সে বসতে পারতো, পাতালপুরীর একমাত্র রাজকন্যা না? তা কি হতে পারতো না? হতেই পারতো, এটা তো কোনো অসম্ভব নয়। তাহলে এই জনমানব শূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসেছিল শুভা, তার জন্যই এই ভোগ করতে হচ্ছে তাকে এত। এই গরিব ঘরে এই মধ্যবিত্ত পরিবারে এসে জন্মগ্রহণ করেছে, সে রাজকন্যা হতেই পারত, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। এটাই প্রতাপ বলতে চেয়েছে। 4 নাম্বার চলে এসো। শুভার বয়স বাড়ছে, তাহলে সে আপনাকে এবার নিজেই অনুভব করতে পারছে। কোনো একটা পূর্ণিমা তিথিতে মনে হচ্ছে তার শরীরের সমস্ত কিছু এক নতুন চেতনা শক্তিতে পরিপূর্ণ হতে পেরেছে। যে বুঝতে পারছে, ভাবছে, প্রশ্ন করছে, সব নিজের মনে মনে সে করতে পারছে। গভীর পূর্ণিমা রাতে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে। তাহলে একদিন গভীর পূর্ণিমা রাত্রে সে কী করে নিজের ঘুমানোর ঘর থেকে দরজা খুলে সে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে কি দেখতো? পূর্ণিমা প্রকৃতি ও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের ওপর বসে আছে। এই যে মনে হচ্ছে কেমন একটা নির্জন তাকে ভালো লাগছে, থমথম করছে চারিদিক, কি কেমন প্রকৃতিও নিস্তব্ধ, এই বালিকাও নিস্তব্ধ, বালিকা একাই দাঁড়িয়ে আছে। এদিকে কি হচ্ছে দেখো, কন্যা ভারগ্রস্ত, মানে যে মেয়ের এখনও বিয়ে দিতে পারেনি এরকম বাবা মা, বাণীকণ্ঠ আর তার স্ত্রী মুখ কিন্তু চিন্তামগ্ন হয়ে আছে। লোকেও নিন্দা আরম্ভ করছে, এমনকি একঘরে করবে এই জনরব শোনা যাচ্ছে। বাণীকণ্ঠের অবস্থা ভালো, দুবেলা মাছ খেতে পারে, মাছ ভাত খায়, তার জন্য তার শত্রুও ছিল অনেক। তাহলে একঘরে মানে কি বলতো, যে কোনো কিছুতে তাকে সঙ্গ দিবে না, একঘর হয়ে থাকবে। মেয়ে বড় হয়ে গেছে, এখনও বিয়ে দিতে পারছে না, এই জন্যই তাকে সমাজে একঘরে করে রাখবে। তার জন্য বাবা মার খুব এখন চিন্তা হয়ে আছে কি করবে, যেহেতু বাণীকণ্ঠ দুবেলা মাছ ভাত দিয়ে ভাত খায়, হ্যাঁ, আর তার জন্য তার শত্রুও ছিল অনেক। মর্মবিদ্ধ হরিণী মানে কি বলতে চাইতে বলো তো? মর্মবিদ্ধ হরিণী মানে কোনো শিকারী একটা হরিণকে যখন শিকার করে, যখন শিকারী হরিণের পেটে তীর বিঁধিয়ে দেয়, তখন সেই হরিণটি যেভাবে একদম তার দিকে তাকায় ব্যাধের দিকে, সেই রকম করে নীরবে শুভা প্রতাপকে বলতে থাকে যে আমি তোমার কাছে কি দোষ করেছি, এটা কেন আমাকে বলছো? শুভা তেমনি করে প্রতাপের দিকে চেয়ে থাকলো। সেদিন সে কিন্তু আর গাছতলায় বসলো না, বাড়ি চলে গেল। এর মধ্যে তার বাবা যখন ঘুম থেকে উঠেছে, শয়নগৃহে তামাক খাচ্ছে, সেই সময় শুভা তার বাবার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে তার বাবাও কেঁদে ফেললো। কালকে তাদের কলকাতা যাওয়ার দিন স্থির হয়েছে। এর মধ্যে শুভা কী করলো, গোয়াল ঘরে গিয়ে তার বান্ধবীদের সঙ্গে দেখা করলো, বাল্য সখীদের সঙ্গে দেখা করলো। কে বলো তো? সর্বশী আর পাঙ্গুলির সঙ্গে। তাদেরকে নিজে হাতে খাওয়ালো, তার গলা জড়িয়ে ধরে যত পারলো কথা বললো, তাদের মুখের দিকে চাইলো, আর তার 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সেদিন কৃষ্ণাদ্বাদশীর রাত্রি। শুভা তার ঘর থেকে বেরিয়ে গিয়ে সেই তার চিরপরিচিত নদীর তীরে এসে লুটিয়ে পড়ল। ধরণীকে বলতে লাগলো, পৃথিবীকে বলতে লাগলো যে হে মাতা, হে মানব মাতা, তুমি আমাকে কেন যেতে দিচ্ছ? আমাকে যেতে দিও না, আমার মতো 2টি বাহু বাড়িয়ে আমাকেও ধরে রাখো। এই বলে সে সেখানে কাঁদতে লাগলো। তারপর দেখো তারা এবার কলকাতায় আসছে। কলকাতায় এক বাসা ভাড়া নিয়ে শুভার মা একদিন শুভাকে খুব করে সাজিয়ে দিয়েছে। কি করে সাজালো দেখো, আটিয়া চুল বাঁধিয়া, খোপায় জড়ির ফিতা দিয়া, অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন। তার মা তাকে
একদিন কলকাতার বাড়িতে খুব করে সাজিয়ে দিল, চুল বেঁধে দিল, সেই খোঁপায় জরির ফিতে দিয়ে দিল, অলংকারে তাকে অলংকার পরিয়ে দিল, তার যা স্বাভাবিক শ্রী ছিল সেটা বিলুপ্ত করে দিলেন। সুভার দুই চক্ষু দিয়ে অশ্রু পড়িতেছে, পাছে চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয়, এজন্য তাহার মা তাহাকে বিস্তর ভৎসনা করিলেন, কিন্তু অশ্রুজল ভৎসনা মানিল না। সুভার দুই চোখ দিয়েই জল পড়তে লাগলো। তোর চোখ ফুলে গেলে তাকে তো আর কেউ আর অপছন্দ করবে না, এর জন্য তার মা তার ভেতর বিস্তর ভৎসনা বকাবকি করতে লাগলেন, কিন্তু সেই অশ্রুজল ভৎসনা মানলই না, তার জল পড়তেই লাগলো চোখ দিয়ে। বন্ধু সঙ্গে বর স্বয়ং কনে দেখিতে আসিলেন। কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শশব্যস্ত হইয়া উঠিলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিয়াছেন। মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রুস্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন। পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন, মন্দ নহে। বন্ধুকে সঙ্গে নিয়ে ছেলে মেয়ে দেখতে এসছে। কন্যার মা বাপ বাণীকণ্ঠ আর তার মা চিন্তিত যে কি হয়, পছন্দ হবে না কি। যেমন বলা হয় না, দেবতা তার নিজের বলির পশু বাঁচতে এসছেন, তেমনি তারা একদম সব ভালো করে তাকে পরীক্ষা করতে লাগলো। আর তার মা, সুভার মা নেপথ্যে পিছন থেকে তাকে তর্জন গর্জন করছে, মানে কাঁদাকাটি করার জন্য বারণ করছে। পরীক্ষক অনেকক্ষণ, মানে ছেলে অনেকক্ষণ দেখাশোনার পর বলল যে মন্দ নহে, তার মানে সুভাকে তার পছন্দ হয়ে গেছে। বিশেষত বালিকার ক্রন্দন দেখে বুঝলেন যে এর একটা হৃদয় আছে, আর যে মেয়ে এখন থেকে বাবা মার বিচ্ছেদের জন্য এখন থেকে কাঁদছে, তাহলে এই মেয়ে কালকে আমার বাড়ি গিয়ে আমার ব্যবহারেই লাগবে, তাহলে সে তার জন্য আর কিছু তাকে প্রশ্ন করল না। পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভ লগ্নে বিবাহ হইয়া গেল। বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা দেশে চলিয়া গেল, তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল। পঞ্জিকা মানে একটা, মনে করো বিয়ে অন্নপ্রাশন, যেটা যে বই দেখে ভালো শুভ দিন দেখে করা হয় সেটাকে বলা হয় পঞ্জিকা। পঞ্জিকা মিলিয়ে একটা ভালো দিন দেখে সুভার বিয়ে হয়ে গেল শুভ লগ্নে। বোবা মেয়েকে পরের হাতে তুলে দিলেন, বাপ মা দেশে ফিরে গেলেন, তাদের পরকাল রক্ষা হলো, জাতি রক্ষা হলো, আর তাদেরকে একঘরে থাকতে হবে না। বর পশ্চিমে কাজ করে, বিবাহের অনতিবিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া চলিয়া গেল। তাহলে বর পশ্চিমে কাজ করে, বিয়ের কয়েকদিনের মধ্যেই সুভাকে নিয়ে তার বর পশ্চিমে চলে গেল। সপ্তাহখানেকের মধ্যে সকলেই বুঝিল নববধূ বোবা, তাহা কেহ বুঝিল না, সেটা তাহার দোষ নহে, সে কাহাকেও প্রতারণা করে নাই, তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল, কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই। সে চারিদিকে চাই, ভাষা পাই না, যাহারা বোবার ভাষা বুঝিত, সে আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পাই না। বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল, অন্তর্যামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না। সপ্তাহখানেক হলো, এর মধ্যে সবাই বুঝে গেল যে নববধূ সুভা বোবা। তা কেউ বুঝলো না যে এটা সুভার দোষ নয়, সুভা কাউকেও প্রতারণা করেনি, তার চোখ সবাইকে এই কথা বলেছিল, কিন্তু কেউ তা তখন বোঝেনি। সে চারিদিকে চাইছে, সবাইকে দেখার চেষ্টা করছে, যে তার ভাষা বুঝতো যারা, সেই তার আজন্ম পরিচিত ছোটো থেকে যেগুলোকে দেখেছিল তার বাবা মা, তাদেরকে সে দেখতে পায় না। বালিকার নীরব হৃদয়ের মতো একটা অব্যক্ত ক্রন্দন বাজতে লাগলো, ভেতর থেকে না বলা কথা তার কান্না হয়ে বেরিয়ে যেতে লাগলো। অন্তর্যামী ছাড়া, একমাত্র ভগবান ছাড়া কেউ তা শুনতে পেল না। এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। এবার ওর স্বামী কী করলো, চক্ষু মানে চোখ আর কান দ্বারা পরীক্ষা করে, মানে দেখতে চোখে দেখতে পাই কি না, কানে শুনতে পাই কি না, কথা বলতে পারে কি না, ভাষা বিশিষ্ট মানে কথা জানা মেয়েকে বিয়ে করে আনলো।
এই গল্পটা আমাদের এখানেই শেষ হলো। তাহলে দেখো রবীন্দ্রনাথের এই ছোট গল্পটি পড়ে আমাদের মনে কি হলো? আমাদের মনে প্রশ্ন জাগছে না? তোমাদের মনে প্রশ্ন জাগছে না যে সুভার কি হলো? সুভার স্বামী তো বিয়ে করে নিল, আর একটা ভালো মেয়ে দেখে সুভার বর বিয়ে করলো, কিন্তু এরপর সুভার কি হলো? সুভা কি সেখানেই থেকে গেল, না সুভা তার বাবা মার কাছে ফিরে গেল? এটা কিন্তু গল্পের শেষে কবি আমাদের বলেননি। তাই রবীন্দ্রনাথের সব ছোট গল্পগুলোই আমাদের এই রকম করেই শেষ হতে হবে। শেষ হয়েও হইল না শেষ, গল্পটা শেষ হলো কিন্তু আমাদের মন ভরল না। তাই লেখকের ভাষায় আমরা বলতে পারি শেষ হয়েও হইল না শেষ। তো স্টুডেন্টস, তোমরা যারা আমার পার্ট অন সুভার পার্ট অন দেখেছো, আমি দেখোনি, আমি ডেসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেটা দেখে নিবে। আর আমার ভিডিওটা কমেন্টস, শেয়ার, লাইক তোমরা করে দিও।